Hello everyone, welcome back to another episode of গল্প ভূতের আড্ডা, যেখানে আমি আপনাদের সাথে এমন কিছু ভৌতিক ঘটনা শেয়ার করে থাকি যে গল্পগুলো বইতে লেখা কোনো কল্পকাহিনী নয়। এই ঘটনাগুলো বাস্তব জীবনে কারোর না কারোর সাথে ঘটেছে। যদি আপনারাও আপনাদের জীবনের সত্যি ভৌতিক ঘটনা অথবা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে গল্প লিখে পাঠাতে পারেন। আমি অবশ্যই সেই গল্পগুলোকে আমার চ্যানেলে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস জাম্প ইনটু টুডেজ স্টোরি। আজকের গল্পটা আমার সাথে শেয়ার করেছে আমার একজন সাবস্ক্রাইবার। ঘটনাটা ওনার পরিবারের সাথে ঘটেছিল, তবে যেহেতু ওনার পরিবারের তরফ থেকে এই ঘটনাটি বাইরের লোকজনের সাথে খুব একটা শেয়ার করা হয়নি, তাই উনি বারে বারে আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমি যেন আমার গল্পে ওনার নাম, ওনার পরিবারের বাকি সদস্যদের নাম এবং ওনারা যেখানে থাকেন সেই জায়গার নাম যাতে গোপন রাখি। তবে অবশ্য উনি নিজেই বেশ কিছু কাল্পনিক নাম আমাকে সাজেস্ট করে দিয়েছেন। তাই উনি যেভাবে গল্পটি লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে শুরু করা যাক আজকের গল্প। নমস্কার দাদা, আমি আপনার চ্যানেলে 4 নম্বর গল্প থেকে যুক্ত হয়েছিলাম। আপনার গল্প বলার ধরন আমার খুবই ভালো লাগে। আপনার চ্যানেলের আরও উন্নতি আমি মন থেকে কামনা করি। আজকে যে ঘটনাটি আপনাকে জানাচ্ছি সেটা মূলত আমার মাসির সাথে ঘটেছিল এবং এই ঘটনাটার কিছুটা সাক্ষী আমিও ছিলাম। আমি এখানে আমার একটি কাল্পনিক নাম ব্যবহার করছি। ধরে নিন আমার নাম শতরূপা। আমার মাসির ভূমিকা আমার জীবনে অনেকখানি জুড়ে রয়েছে। যখন আমি হাই স্কুলে পড়ি তখন আমি আমার মাকে হারাই। তারপর থেকে বেশিরভাগ সময় আমি আমার মাসির বাড়িতেই থাকতাম। এমনকি একটা সময় আমার বাবা আমার স্কুল চেঞ্জ করে মাসির বাড়ির কাছাকাছি স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। আর তখন থেকে আমি আর আমার ভাই আমরা দুজনে আমার মাসির বাড়িতেই থাকতাম। মাসির 2 ছেলে ছিল, ওরা অবশ্য আমার থেকে ছোট। আমরা এই 4 জন একসাথে অনেক মজার সময় কাটিয়েছি মাসির বাড়িতে। মাসি এবং মেসো আমাদেরকে খুবই ভালোবাসতো। পরবর্তীকালে আমি যখন কলেজে উঠি সেই সময় বাবা আমাদের নিজস্ব বাড়ি বিক্রি করে মাসির বাড়ির কাছাকাছি জমি কিনে বাড়ি বানিয়েছিলেন। তারপর থেকে আমি আর আমার ভাই কখনো নিজেদের বাড়িতে আবার কখনো মাসির বাড়িতে থাকতাম। মাসির সাথে আমার বন্ডিংটাও খুব ভালো ছিল এবং উনি আমাকে খুবই স্নেহ করতেন। পরবর্তীকালে আমার বিয়ের পরে আমি চলে আসি ব্যারাকপুরে, যেখানে আমার শ্বশুর বাড়ি ছিল। তবে মাসির বাড়িই ছিল আমার বাপের বাড়ি এবং মাঝে মধ্যেই আমি মাসির বাড়িতে যেতাম, যেমন অন্য সবাই বাপের বাড়ি যায়। মাসির বড় ছেলে নিলয় ও আমার থেকে মাত্র 1 বছরের ছোট ছিল, তাই ও ছিল আমার একদম বন্ধু সম। আমার বিয়ের 5 বছর পরে ওর বিয়ে হয়। ততদিনে আমি অবশ্য এক ছেলের মা। ওর বিয়েতে সব থেকে বেশি যে মজা করেছিল সেটা হচ্ছে আমি। বিয়ের পরে আমার বন্ধুত্ব জমে নিলয়ের স্ত্রী পুষ্পিতার সাথে। আমাদের মধ্যে সম্পর্কটা বন্ধুত্বেরই বেশি ছিল। পুষ্পিতা আর নিলয়ের বিয়ে 4 বছর কেটে যাওয়ার পরও ওরা যখন বেবি নিচ্ছিল না তখন মাসি খুব দুঃখে ছিল। ততদিনে আমার দ্বিতীয় সন্তান অর্থাৎ আমার মেয়ে হয়ে গিয়েছিল। আমার ছেলে মেয়েকে নিয়ে মাসি এবং মেসো খুব আনন্দে ছিল। তবে মাসির মনে চাপা একটা রাগ ছিল নিলয় আর পুষ্পিতার ওপরে। ফাইনালি মাসির মুখে হাসি ফুটিয়ে ওরা একদিন সুখবর জানায় যে পুষ্পিতা প্রেগনেন্ট। তখন মাসিকে আর কে দেখে, সে তো আনন্দে পুরো গদগদ। আমারও মনটা খুব ভালো হয়ে গিয়েছিল, কিন্তু এই খুশি আমাদের বেশি দিন স্থায়ী হয়নি। এরপরেই ঘটে আমাদের জীবনের সবথেকে বড় দুর্ঘটনা। পুষ্পিতা কলকাতার একটি নামী এমএনসি কোম্পানিতে চাকরি করত। ও প্রেগনেন্ট হওয়ার পরে চাকরিটা ছেড়ে দেবে বলে ডিসাইড করেছিল। সেই মতো যেদিন ও রেজিগনেশন দিয়ে বাড়ি ফিরছিল, ফেরার সময় রাস্তায় ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় প্রাণ চলে যায় পুষ্পিতার। সকলকে কাঁদিয়ে চলে যায় আমাদেরকে ছেড়ে।
তখন আমাদের যে কি অবস্থা হয়েছিল সেটা আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। আমার পরিবারের সবাই দিশেহারা হয়ে গিয়েছিলাম, বিশেষ করে নিলয় এবং আমার মাসি এতটাই ভেঙে পড়েছিল যে তাকে নিয়েও হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়েছিল। সত্যি বলছি দাদা, আমি অনেক চেষ্টা করেও তখনকার ঘটনা আপনাদেরকে লিখে বোঝাতে পারছি না। প্রথম দুদিন কোনো মতেই যেন কাটতেই চাইছিল না। বুকের ভেতরটা কেমন যেন খা খা করতো সবসময় মনে হতো পুষ্পিতা যেন ঘরেই রয়েছে আমাদের সাথে। পর মুহূর্তেই ওর অনুপস্থিতি বুঝতে পেরে ডুকরে ডুকরে কেঁদে উঠতাম। আর মাসির কথা কি বলবো, ওনাকে তো একদম সামলানোই যাচ্ছিল না। পুষ্পিতা মারা যাওয়ার 4 দিনের মাথায় বিশেষ কারণে আমাকে শ্বশুরবাড়িতে আসতে হয়েছিল 2-1 দিনের জন্য। কিন্তু ওই 2 দিন মাসির সাথে যে ঘটনাটা ঘটতে চলেছিল তা আমরা কেউই কোনো দিনই কল্পনা করতে পারিনি। যেদিনকে আমি মাসির বাড়ি থেকে ব্যারাকপুরে চলে এসেছিলাম, সেই দিন রাত্রেবেলায় মাসি আর মেসো যখন ওনাদের ঘরে ঘুমিয়েছিল, হঠাৎ করে মাসি অনুভব করেছিল ওনার পায়ের সামনে কোনো এক মহিলা বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আচমকা ভয় পেয়ে উঠে বসে মাসি, কিন্তু খাটে কাউকেই দেখতে পায় না। মাসি ভেবেছিল যে উনি স্বপ্ন দেখেছেন, তাই আবার শুয়ে পড়েছিলেন। কিন্তু সেই রাতে মাসি ঠিক করে আর ঘুমোতে পারেনি। পরের দিন সকালবেলা অবশ্য এই স্বপ্নের কথা মাসি আর কাউকে জানায়নি। কিন্তু পরপর 2-3 দিন মাসি অনুভব করে একই রকমের অনুভূতি। সকালে ঘুম থেকে উঠেই মাসির সাথে সাথে আমাকে ফোন করে সব ঘটনা জানায়। মাসির মুখে এরকম অদ্ভুত কথা শুনে আমি তো খুব ঘাবড়ে যাই। মাসিকে সান্ত্বনা দিয়ে নিজের মনকে শক্ত করতে বলি, কিন্তু মুখে যতই সান্ত্বনা দিই না কেন মনের ভিতরটা আমারও কেমন যেন কেঁপে উঠেছিল। মাসি আমাকে আরও বলে যে উনি কিছুতেই বুঝতে পারছে না এটা স্বপ্ন ছিল নাকি বাস্তবেই ওনার সাথে এই ঘটনাটা ঘটেছিল। ফোন রেখে আমি আমার হাজব্যান্ডকে সব ঘটনা জানাই এবং তারপরে কোনো রকমে রেডি হয়ে মাসির বাড়ির জন্য বেরিয়ে পড়ি। মাসির বাড়িতে গিয়ে আমি নিলয় আর মেশোকেও সব ঘটনা খুলে বলি। আমার সব কথা শুনে ওরা দুজনেও বেশ চিন্তিত হয়ে পড়ে। আমরা সবাই এটা বুঝতে পারি যে পুষ্পিতার আকস্মিক মৃত্যুতে মাসি প্রচণ্ড পরিমাণে মানসিক আঘাত পেয়েছেন। তাই আমরা ঠিক করি যে এই ব্যাপারে ডাক্তারের পরামর্শ নেওয়াটাই সঠিক হবে। তাই এলাকার একজন নামকরা জেনারেল ফিজিশিয়ানের কাছে মাসিকে নিয়ে যাওয়া হয়। ডাক্তারবাবু আমাদের কাছে সব কথা শুনে এবং মাসিকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে জানান যে অতিরিক্ত মানসিক চাপের কারণে ওনার ব্লাড প্রেশারটাও ফ্ল্যাকচুয়েট করেছে এবং এই কারণে উনি কিছুটা হ্যালুসিনেট করছেন। বেশ কিছু ওষুধপত্র দিয়ে উনি একজন সাইকিয়াট্রিস্টকে দেখানোরও সাজেশন দেন, তবে খুব বেশি চিন্তা করতে বারণও করেন। রাত্রে ভালো ঘুমের জন্য উনি ঘুমের ওষুধও প্রেসক্রাইব করেন। যেহেতু আমি ওই দিন মাসির সাথেই ছিলাম, তাই সারা দিন মাসিকে বেশ স্বাভাবিক লাগছিল। যেহেতু সকালবেলায় আমি একাই আমার শ্বশুরবাড়ি থেকে মাসির বাড়িতে এসেছিলাম, তাই বিকেলে আমার হাজব্যান্ড আমার ছেলে ও মেয়েকে নিয়ে ওখানে চলে আসে। নাতি নাতনিকে কাছে পেয়ে মাসিরও মনটা একটু ভালোই ছিল। রাত্রিবেলা ঘুমানোর সময় আমি মাসির পাশেই শোবো বলে ঠিক করলাম। মাসিও বলল যেহেতু আমরা রয়েছি তাই আজকে রাত্রে উনি আর ঘুমের ওষুধটা খাবেন না। সারাদিনে খাটাখাটনির পর শরীরটা একটু দুর্বল লাগছিল, তাই এমনিই ঘুম চলে আসবে। সেই মতো আমি মাসির সাথে মাসির ঘরে শুয়ে পড়লাম। আমারও সারাদিনটা যেহেতু খুব ধকলের মধ্যে দিয়ে কেটেছিল, তাই শোবার সাথে সাথেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। হঠাৎ একটা অদ্ভুত অনুভূতিতে আমার তন্দ্রা কাটল। অন্ধকারের মধ্যে আমি বুঝতে পারলাম আমার পায়ের কাছে কেউ যেন বসে আছে। অদ্ভুত অস্পষ্টভাবে ডুকরে ডুকরে
কাঁদছে। আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। ভয়ে আতঙ্কে আমি মাসিকে ডেকে চিৎকার করে উঠলাম এবং আমি এটাও বুঝতে পারলাম যে মাসি ততক্ষণে আমার পাশে বসেই ছিল এবং একটা ঘোরের মধ্যে বিড়বিড় করে কারো সাথে কথা বলছিল। আমার চিৎকার শুনে মাসিরও ঘোর কাটল এবং সাথে সাথে আমি হাতের সামনে থাকা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখলাম পায়ের সামনে কেউ বসে নেই। আমি তো ভয়ে তখন মাসিকে জড়িয়ে ধরে প্রচণ্ড পরিমাণে কাঁপছি। এতক্ষণে আমার চিৎকার শুনে পাশের ঘর থেকে মেশো, নিলয় ও আমার হাজব্যান্ড আমাদের ঘরে চলে এসেছে এবং সবাই মিলে আমাকে আর মাসিকে এই অবস্থায় দেখে খুব ঘাবড়ে যায়। কিছুক্ষণ পরে আমি সবাইকে পুরো ব্যাপারটাকে বুঝিয়ে বলি। এবার কিন্তু আমরা সবাই প্রচণ্ড পরিমাণে চিন্তায় পড়ে যাই। যাই হোক, কোনো মতে সেই রাতটা কাটানো হলো। পরের দিন মেশো আর নিলয় সকাল সকাল কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বের হয়ে যায়। আমি যখন ঘুম থেকে উঠি তখন নিলয় আর মেশোকে দেখতে পাইনি। নিলয়কে ফোন করি। নিলয় জানায় যে কিছুক্ষণের মধ্যেই ওরা বাড়ি ফিরবে। 2-3 ঘন্টা পর ওরা দুজনেই বাড়ি ফিরে আসে এবং ওদের সাথে ছিলেন আমাদের পাড়ার একজন বয়স্ক পুরোহিত মশাই, যিনি পুষ্পিতার শ্রাদ্ধশান্তির কাজ করবেন, আর তার সাথে একজন মধ্যবয়স্ক গেরুয়াধারী ব্যক্তি, যাকে তান্ত্রিক অথবা ওঝা বলে আমার মনে হলো। ওরা আসার পরে নিলয় আমাকে বলল যে আজ সকালবেলা ঘুম থেকে উঠেই ওরা আমাদের ঠাকুরমশাইয়ের বাড়িতে যায়। ওনাকে সব কথা খুলে বললে ঠাকুরমশাইয়ের কথা মতো ওরা গেছিল ওদের এরিয়া থেকে 2 গ্রাম ভিতরে এই বাবার কাছে। ওনার নাকি যোগ এবং তন্ত্র সাধনায় খুব জ্ঞান আছে। ওনাকে গ্রামের সবাই বীরেশ্বর বাবা বলে। বীরেশ্বর বাবা এসে আমার মাসির কাছে প্রথমে সমস্ত ঘটনা জানতে চায়। মাসি এই কয়দিন ওনার সাথে কি ঘটেছে সে ব্যাপারে বিস্তারিত বলে। এরপর বীরেশ্বর বাবা আমার কাছেও গতকাল রাতের ঘটনা জানতে চায়। আমিও পুরো ব্যাপারটা ওনাকে জানাই। সমস্ত কথা শুনে বীরেশ্বর বাবা আমাদের ঠাকুরমশাইয়ের সাথে বেশ কিছুক্ষণ আলোচনা করেন। তারপরে ওনারা জানান যে পুষ্পিতা মারা যাওয়ার সময় স্বাস্থ্যমতে কোনো একটা দোষ পেয়েছিল। এছাড়া মাসির সাথে ওর ভালোবাসার টানটা অনেক গভীর ছিল, সেই কারণেই এই ঘটনাগুলো ঘটছে। তবে যেহেতু এখনও পুষ্পিতার শ্রাদ্ধশান্তির কাজ সম্পন্ন হয়নি, তাই বাড়িতে এই মুহূর্তে পুজো আর্চা করা যাবে না। এছাড়া 1 বছর কালো সূচ থাকবে, সেই সময়েও বাড়িতে পুজো করা যায় না। তাই যা করার পুষ্পিতার শ্রাদ্ধের দিনই করতে হবে। এর পরের দিন পুষ্পিতার শ্রাদ্ধশান্তির কাজ নিষ্ঠার সাথে সমস্ত নিয়ম মেনে সম্পন্ন করা হয়। এরপর বীরেশ্বর বাবা এবং ঠাকুরমশাই আমার মেশো আর নিলয়কে নিয়ে আমাদের বাড়ির কাছাকাছি যে গঙ্গার ঘাট রয়েছে সেখানে গিয়ে বাকি কাজগুলো সম্পন্ন করে। শ্রাদ্ধ অনুষ্ঠান নির্বিঘ্নেই কেটে যায়। আমিও আরও 1 সপ্তাহ মাসির বাড়িতে কাটিয়ে শ্বশুর বাড়িতে ফিরে আসি। পরবর্তীকালে মাসির সাথে আর কোনো রকম অদ্ভুত ঘটনা ঘটেনি। আমরাও মন থেকে চেয়েছিলাম পুষ্পিতার আত্মা যেন শান্তি লাভ করে। যদিও বলা ভালো যে এই দুঃখের কোনো উপশম আমাদের কাছে ছিল না, তবে আর কোনো রকম ভৌতিক ঘটনা আমাদের সাথে আর ঘটেনি। আমরা এখন সবাই ভালোই আছি। আশা করছি ঘটনাটা আপনার পছন্দ হয়েছে এবং আপনি আপনার চ্যানেলে এটা উপস্থাপন করবেন। শতরূপাকে আমি অনেক ধন্যবাদ জানাই গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদেরও আজকের গল্পটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। ভিডিও শেষ করার আগে একটা কথা বলে রাখা দরকার, যেহেতু এই সব ঘটনার কোনো সত্যতা যাচাই করা সম্ভব নয় এবং আমিও আমার চ্যানেলে কোনো রকম অন্ধবিশ্বাস ও অলৌকিক ঘটনাকে প্রমোট করি না, তাই আশা করব আপনারাও এই গল্পগুলোকে শুধুমাত্র
এন্টারটেনমেন্টের বিষয়বস্তু হিসাবে গ্রহণ করবেন এবং এর গা ছমছমে ব্যাপারটাকে উপভোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।